আসসালামু আলাইকুম। নিউ কমার্স কোচিং এর পক্ষ থেকে আমি নাজমুল হাসান শরীফ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, নিউ কমার্স কোচিং এর ধারাবাহিক প্রক্রিয়ার আজকের আলোচনার বিষয় হচ্ছে এইচএসসি 24 এবং 25 হিসাব বিজ্ঞান প্রথম পত্রের নবম অধ্যায়টির নাম কি? আর্থিক বিবরণী। আজকে আমি এই অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আমার কথা তোমরা শুনতে পাচ্ছ কিনা সেটা একটু কমেন্ট করে জানিয়ে দিবা। আমার কথা কি তোমরা শুনতে পাচ্ছ? সবকিছু কি ঠিক আছে? একটু কমেন্ট করে জানিয়ে দিবা। তো আজকে আমরা এই অধ্যায়টা আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। তোমরা জানো যে লিখিত অংশে এই অধ্যায় থেকে তোমাদের 2টা সৃজনশীল বাধ্যতামূলকভাবে দিতে হবে, কারণ এটা ক বিভাগ। বাট এমসিকিউর ক্ষেত্রে কিন্তু কোনো বাধ্যবাধকতা নাই, এটা আবার তোমরা একটু মাথায় রাখিও, কেমন? এমসিকিউর ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নাই, এটা ইচ্ছা। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, তোমরা সবাই জানো যে যারা এইচএসসি 24 পরীক্ষার্থী আছো, তোমাদের কিন্তু রুটিন প্রকাশিত হয়ে গেছে, অর্থাৎ জুন এর মধ্য দিয়ে এইচএসসি 24 বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাহলে আমাদের হাতে সময় আছে আর কয়দিন? প্লাস মাইনাস 88 দিন। অর্থাৎ এই 88 দিন অর্থাৎ 3 মাস। এই 3 মাসের মধ্যে মনে রাখতে হবে 2টা ঈদ কিন্তু আছে তোমাদের। অবশ্যই ঈদে সময় কিন্তু নষ্ট হয়। তো এই জন্য আমি তোমাদেরকে অনুরোধ করব যে তোমাদের প্রথম কাজ হচ্ছে, যেহেতু আমি হিসাব বিজ্ঞান নিয়ে তোমাদের সাথে আছি, আর পুরো কোর্সটা যেহেতু আমার প্রতিষ্ঠান থেকে এবং ইজি ইংলিশ থেকে, তোমাদের কার কি প্রবলেম সেইটা আগে একটা নোট আকারে তৈরি করো, দেন ওই নোটগুলো প্রত্যেকটা টিচারের সাথে তুমি শেয়ার করো। আমরা তোমাদেরকে সর্বোচ্চ সার্ভিস দেওয়ার নিশ্চয়তা দিব এবং দিয়েছি। তোমরা যারা আমার কথাগুলো শুনতে পাচ্ছ এবং যারা এইচএসসি 24 আছো, এই জায়গায় 25 না হয় সময় আছে, তাদেরকে নিয়ে আমরা দৃঢ় স্বস্তিতে ঠান্ডা মাথায় কাজ করবো। আরো যারা 24 আছো, তোমরা একটু আমার সাথে বলবা যে আমাদের যে সার্ভিস আমরা যতটুকু দেওয়ার চেষ্টা করতেছি, এতে আমাদের গাফিলতির জায়গাটা তোমরা একটু তুলে ধরবা। আর 2 নম্বর, এই সার্ভিসটা নিয়ে তোমরা সন্তুষ্ট আছো কিনা সেটা একটু কমেন্ট করে আমাকে জানাবা। আমরা চেষ্টা করি গতানুগতিকভাবে অন্যান্য জায়গা থেকে আমাদের কোর্সে আমরা সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি এবং একটা শিক্ষার্থীদেরকে একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আলোচনা করার চেষ্টা করি ইনশাল্লাহ। জি, আমি জানি যে আর্থিক বিবরণীর সৃজনশীল প্রশ্নে তোমাদের অনেক সমস্যা আছে। আমি বহু নির্বাচনী অর্থাৎ এমসিকিউ গুলো শেষ করে তারপর হচ্ছে আমি আবার তোমাদেরকে এই আর্থিক বিবরণীর সিকিউর অধ্যায়টা নিয়ে আলোচনা করব, কেমন? আর তোমাদের সবার লাস্টে আমি একটা কথাই বলবো, এই বইটা যাদের কাছে এখনো নাই, যারা এই বইটা নিতে পারো নাই, তুমি আমার কাছে আর মাত্র 40 পিস বই আছে। এরপরে আমি দ্বিতীয় স্টক আবার নিব, তবে সেটা ঈদের পরে লম্বা সময়। এই বইটা তোমাদের বোর্ড পরীক্ষার আগে আমি কি বলবো, কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এটা তুমি কল্পনাও করতে পারবে না। তাই আমি তোমাদেরকে বলবো এই বইটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে,
খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আজকে শেষ পর্যন্ত ক্লাসে থাইকো, আমি শর্ট সিলেবাসের বিভিন্ন বিষয়গুলো আলোচনা করে দিব, কোনটা সারবা কোনটা পড়বা। যেহেতু 88 দিন, এই 88 দিন আমাদেরকে একদম গনে গনে ক্লাস নিতে হবে এবং একদম যে অধ্যায়গুলো থেকে আমাদের আসবে এই অধ্যায়গুলো নিয়ে আমরা আলোচনা করব। কেমন? উৎপাদন একক এবং বর্ষ সংখ্যার সমষ্টির অবচয়ের দরকার নেই, এই জায়গা থেকে কোনো কোশ্চেন আসবে না। ওকে, ভার্সিটি অ্যাডমিশনও এই জায়গা থেকে কোনো কোশ্চেন আসে না। অহেতুক এই বিষয়গুলো মাথা থেকে জেরে ফেলে দাও। বারবার একটা কথাই বলতেছি, বারবার। এই যে এবার একটা এডমিশনে সে রাজশাহীতে চান্স পাইছে, ছেলেটা আমাদের পেট বেসের, সে আমাকে একটা কথাই বলেছিল, স্যার আপনি ক্লাসে বারবার বলতেন অহেতুক বিষয়গুলোকে বয়কট করার জন্য। স্যার আমি পরীক্ষা দেওয়ার পরে বুঝছি আপনার এই কথাটার মর্ম কি। আমি চাইছিলাম স্যার পুরো এ থেকে জেড পর্যন্ত বইয়ের আনাসে কানাসে কি আছে পড়ার জন্য। দিন শেষে স্যার আমি পরীক্ষার আগে ভালোভাবে আহামরি প্রিপারেশন নিতে পারিনি, কোনটা সারবো কোনটা পড়বো। কিন্তু স্যার পরীক্ষার হলে গিয়ে দেখলাম আপনি যেই জিনিসগুলোর কথা বারবার তুলে ধরছেন ওই জিনিসগুলো থেকে কিন্তু প্রশ্ন আসছে, আর যেই জিনিসগুলোকে বয়কট করার কথা বলছেন ওই জিনিসগুলো থেকে কখনো প্রশ্ন আসে নাই। কারণ একটা অভিজ্ঞতার একটা ব্যাপার স্যাপার আছে। এই জন্য আমি অভিজ্ঞতা থেকে বলতেছি, যেটা বলতেছি লাগবে না ওইটা পড়িও না, যেটা বলতেছি লাগবে সেটাকে তুমি ভালোভাবে পড়ো। তোমার পরীক্ষার রেজাল্ট খারাপ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। যদি হয় আমি হিসাব বিজ্ঞান পড়াবো না। কেমন? ওকে ওকে, সমস্যা নাই, আমি দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব, সমস্যা নেই। এবার আসো, তোমরা জানো আমাদের একটা ই টেস্ট পেপার ছিল। তোমরা যারা ফিজিক্যাল টেস্ট পেপার কিনতে চাচ্ছ তোমরা চাইলে 500 টাকা দিয়ে, হ্যাঁ 500 টাকা না 450 টাকা মাত্র দাম, 500 টাকা। শুধু এনসিসি কুপন কোডটা ইউজ করবা, এনসিসি কুপন কোডটা ইউজ করবা, বড় হাতের এনসিসি কুপন কোডটা ইউজ করবা, তাহলে তোমরা 450 টাকা দিয়ে ই টেস্ট পেপারটা নিতে পারবা। ই টেস্ট পেপার নিলে কি হবে, সকল কলেজ এবং হচ্ছে সকল বোর্ড এবং সবকিছু তুমি পেয়ে যাবে ই টেস্ট পেপারের ভিতরে। শুধু হিসাব বিজ্ঞান না, সবগুলো সাবজেক্ট পেয়ে যাবে। এবং ই টেস্ট পেপারটা নতুন করে আপডেট দেওয়া হয়েছে, ই টেস্ট পেপারটা নতুন করে আপডেট দেওয়া হয়েছে। আমি খারাপ কোনো কাজ এর কথা তোমাদের কোনোদিন বলিও নাই, বলবো না। যেটা তোমাদের দ্বারা খারাপ হবে, যেটা তোমাদের জন্য ক্ষতির সাধন হতে পারে, এমন কোনো কথা আমি মুখ দিয়ে উচ্চারণ করতে পারবো না। এই বই যদি তোমাদের জন্য ক্ষতির কারণ হয় তাহলে এই বই ছিঁড়ে ফেলে দাও, এই বইটাকে বয়কট করো, কোনো দরকার নেই বই রাখার, এই বই দরকার নেই। আমি এই বইটাতে জোর দিয়েছি শুধু বেসিক বিষয়ের উপরে। এবং আমি বলতেছি ই টেস্ট পেপার, তুমি ফিজিক্যাল টেস্ট পেপার নিলে তোমার অনেকগুলো টাকা লাগবে, তাই ই টেস্ট পেপারটা তুমি নিতে পারো 450 টাকা দিয়ে। তোমার 7টা বিষয় তুমি পেয়ে যাবা, একদম সবগুলো বোর্ড কোশ্চেন, এবং 17 সালের বোর্ড কোশ্চেন গুলো নতুন করে অ্যাড করা হচ্ছে। এই জন্য আমি বলবো ই টেস্ট পেপার যদি যাদের মোবাইল আছে তাদের জন্য ই টেস্ট পেপারটা একটা উপযুক্ত, আমি মনে করি উপযুক্ত। বইটা 360 টাকা, কুরিয়ার 400। বইটা 360 টাকা। যারা এই জায়গায় ই টেস্ট পেপারটা নিয়েছিল তোমরা একটু হাত তোলো, কারা কারা নিয়েছো আমাকে জানাও। এবং ই টেস্ট পেপারটা কি তোমাদের কাজে আসছে কি আসে নাই আমাকে একটু জানাবা, আমাকে একটু জানাবা। বইটার দাম 360 টাকা। আমাদের নাম্বারে টাকাটা সেন্ড মানি করে পেজে নক দাও। 40টা বই আছে, আমি দিয়ে দিই তোমাদেরকে। দ্বিতীয় স্টক আস্তে আস্তে তোমরা বই অনেক সময় চলে যাবে। আমি বললাম তো এই বইটা থাকলে বেসিক নিয়ে কোনো চিন্তাই করতে হবে না। কোন অঙ্কের গড় কেমন হবে, কোন অঙ্কটা করতে কি লাগবে সব আলোচনা করা আছে। ই টেস্ট পেপারটা নিয়ে তোমরা কি উপকৃত হয়েছো কি হও নাই? মাত্র 450 টাকা দিয়ে, ভাই 450 টাকা বেশি না কিন্তু, মাত্র 450 টাকা দিয়ে তুমি 7টা বিষয়ের সবকিছু পেয়ে যাচ্ছ। কলেজ, বোর্ড, এমসিকিউ, সমাধান যা আছে সবকিছু পাচ্ছ মাত্র 450 টাকা। আর আমার হিসাব বিজ্ঞান বইটা মাত্র 360 টাকা, কুরিয়ার 400। বেশি কিছু না, অনেক টাকায় খরচ করতেছো। তাহলে এই দুইটার পিছনে টাকা খরচ করে দেখো যে কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তোমাদের এটা। আমার বইতে বুট কোশ্চেন আছে, আমার বইতে বুট কোশ্চেন আছে, জি আছে, আমার বইতে বুট কোশ্চেন আছে ভাই। যারা বইটা নিয়েছো তোমরা, যারা পড়ছো তোমরা জানো। হ্যাঁ বইয়ের ভিতরে দুই একটা ভুল থাকবে, এটা স্বাভাবিক। বইয়ের ভিতরে আমি আগে আন্তরিকভাবে আমি বইয়ের প্রথম পেজে বলে নিছি বইটা আমি চেষ্টা করছি, কারণ বই কেউ কখনো ভুল ছাড়া তৈরি করতে পারবে না, সে নিজে লেখে। কিন্তু যদি কপি মারে, যদি অন্য কারো বই লিখে দেয় বা অন্য কারো কপি পেস্ট করে মেরে দেয় তাহলে ভুল হবে না।
তারপরও ভুল হবে, কিন্তু বই মানে হচ্ছে ভুল থাকবে, কারণ বইটা আমরা নিজেদের থেকে, আমার জ্ঞানের আলোকে, আমার পড়ানোর অভিজ্ঞতা থেকে আমরা তৈরি করছি, তাই দুই একটা এদিক সেদিক ভুল হবে, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। ভুল হলে সেই ভুলটা আমাদেরকে ধরিয়ে দিবা, আমরা পরবর্তীতে ওই ভুলটা সংশোধন করে নতুন রূপে আবার নিয়ে আসবো। এর জন্য সবচেয়ে বেশি ক্রেডিট হচ্ছে তোমাদের, কারণ তোমরা যদি না থাকো এই ভুলগুলো কখনো ধরা পড়বে না। তোমরা আসো বলেই দুই একটা ভুল ধরা পড়বে, আর ওই ভুলগুলো সংশোধন করতে পারবো আমরা। ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করি নাকি? আমার নেটওয়ার্ক সমস্যা না, নেটওয়ার্ক ঠিক আছে। জি, আমি আবার আর্থিক বিবরণী বেসিক থেকে করাবো। আচ্ছা, তাহলে আমরা এমসিকিউ নিয়ে আলোচনা শুরু করি। আমরা এমসিকিউ নিয়ে আলোচনা শুরু করি, কেমন? তাহলে আমরা এমসিকিউ নিয়ে আলোচনা শুরু করব, একটু জানিয়ে দাও আমরা কি এমসিকিউ নিয়ে আলোচনা শুরু করব? যারা নিতে চাচ্ছ, তুমি ই টেস্ট পেপারটা নিলে তুমি হচ্ছে এনসিসি কুপন কোডটা ইউজ করবা, আর হচ্ছে কি আমার বইটা নিলে আমাদের পেজে নক দিবা। ওকে, আসো আমরা চলে যাই এমসিকিউতে। নিচের কোনটি কাল্পনিক সম্পত্তি? নিচের কোনটি কাল্পনিক সম্পত্তি? কাল্পনিক বলো, নিচের কোনটি কাল্পনিক সম্পত্তি? কাল্পনিক সম্পত্তি মানে হচ্ছে অলিক সম্পদ। কাল্পনিক সম্পত্তি মানে হচ্ছে অলিক সম্পদ। আর এই অলিক সম্পদ কোনগুলো তোমরা কিন্তু সবাই জানো, এবং অলিক সম্পদের আরেকটা নাম আছে অসমন্বিত ব্যয়। অলিক সম্পত্তির আরেকটা নাম আছে অসমন্বিত ব্যয়। অসমন্বিত ব্যয়। অলিক সম্পত্তির আরেকটা নাম হচ্ছে অসমন্বিত ব্যয়। অসমন্বিত ব্যয়গুলো কি কি? শেয়ার অবহার, প্রাথমিক খরচ, বিলম্বিত বিজ্ঞাপন, নতুন পণ্যের গবেষণা ব্যয়। তাহলে এই যে দেখো শেয়ার অবহার আমরা পেয়ে গেছি, শেয়ার অবহার কিন্তু আমরা পেয়ে গেছি, তাই না? তাহলে এই যে এটা হচ্ছে আমাদের জন্য অলিক সম্পদ। বলো তো প্রথম এমসিকিউটা ক্লিয়ার? প্রথম এমসিকিউটা ক্লিয়ার? প্রথম এমসিকিউটা ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। 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 আচ্ছা, প্রথম এমসিকিউটা ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। নিচের কোনটি কাল্পনিক সম্পত্তি? আমরা বুঝতে পারছি কিনা সেটা একটু বলতে হবে। ওকে, সুনাম কি? সুনাম আমরা জানি, সুনাম ট্রেডমার্ক, প্যাটেন্ট, কপিরাইট। সুনাম কি? সুনাম হচ্ছে অস্পর্শনীয় সম্পদ, যেটা কি স্পর্শ করা যায় না। সুনাম, ট্রেডমার্ক, কপিরাইট, প্যাটেন্ট। সুনাম, ট্রেডমার্ক, প্যাটেন্ট, কপিরাইট, এগুলো হচ্ছে আমাদের জন্য অস্পর্শনীয় সম্পদ। অবশ্যই এই যে সুনাম কি? সুনাম অস্পর্শনীয় সম্পদ। আশা করি আমরা বুঝতে পারছি, আশা করি আমরা বুঝতে পারছি। ওকে, নিচের কোনটি অলিক সম্পত্তি? আবার আসছে, নিচের কোনটি অলিক সম্পত্তি? দেখেন, নিচের কোনটি অলিক সম্পত্তি আবার কোশ্চেন করছে তারা এই জায়গায়। প্যাটেন্ট, সুনাম, ট্রেডমার্ক, এই তিনটা তো অস্পর্শনীয় সম্পদ। অস্পর্শনীয়, তাহলে এই তিনটা হবে না, তাহলে বাকি আছে কি? শেয়ার বাট্টা। এই শেয়ার বাট্টা মানে হচ্ছে শেয়ার অবহার। শেয়ার বাট্টা মানে হচ্ছে অবহার। শেয়ার বাট্টা মানে হচ্ছে শেয়ার অবহার। শেয়ার বাট্টা মানে হচ্ছে কি? শেয়ার অবহার। তাহলে আমরা ধরেই নিতে পারি, তাহলে নিচের কোনটি অলিক সম্পদ? শেয়ার বাট্টা বা শেয়ার অবহার। আমার স্লাইডের লেখা বুঝতে কি তোমাদের অসুবিধা হচ্ছে? আমার স্লাইডের লেখা বুঝতে কি তোমাদের অসুবিধা হচ্ছে? আমাকে একটু জানাবা। আমার স্লাইডের লেখাগুলো বুঝতে কি তোমাদের অসুবিধা হচ্ছে? একটু কমেন্ট করে আমাকে জানাবা, তাহলে আমি খুবই খুশি হব। একটু জলদি কমেন্ট করো প্লিজ। আমার স্লাইডের লেখাগুলো বুঝতে কি তোমাদের অসুবিধা হচ্ছে? পারফেক্ট বোঝা যাচ্ছে? পারফেক্ট বুঝতে পারতেছো? নিট এন্ড ক্লিন? ওকে, ঠিক আছে। ওকে, পারফেক্ট। ওকে, ওকে, নিচের কোনটি চলতি দায়? নিচের কোনটি চলতি দায়? দেখো, নিচের কোনটি চলতি দায়? চলতি দায় মানে যে দায়টা 1 বছরের মধ্যে পরিশোধ করতে হবে। 1 বছরের মধ্যে আমাকে পরিশোধ করতে হবে। নিচের কোনটি চলতি দায়? এই যে দেখো 8% বন্ড। বন্ড যেই কথা
ঋণ একই কথা, বন্ড ডিবেঞ্চার এগুলো আমাদের জন্য ঋণ। তাহলে বন্ড এবং ঋণ এগুলো তো দীর্ঘমেয়াদী দায়, যেহেতু পার্সেন্ট আছে যে এটা দীর্ঘমেয়াদী দায়। প্রাপ্য কমিশন এটা তো আমার জন্য চলতি সম্পদ, প্রাপ্য কমিশন এটা আমাদের জন্য চলতি সম্পদ। সাধারণ সঞ্চিতি এটা মালিকানা তহবিল, সাধারণ সঞ্চিতি এটা মালিকানা তহবিল। তাহলে অপ্রদত্ত বেতন, অপ্রদত্ত বেতন মানে কি জানো? বকেয়া বেতন। এটা আবার অগ্রিম বেতন মনে করিও না, অপ্রদত্ত। অপ্রদত্ত বেতন বলতে বোঝাচ্ছে যেই বেতনটা এখনো দেওয়া হয় নাই। অপ্রদত্ত মানে অপরিশোধিত। অপরিশোধিত মানে কি? যেই বেতনটা এখনো পরিশোধ করা হয় নাই, তার মানে এটা আমাদের জন্য বকেয়া বেতন। বেতন এটা আমার জন্য ব্যয়। আর যেহেতু এটা বকেয়া রয়ে গেছে, এই যে বকেয়া, এই যে দেখো ব ব মিলে গেছে, তার মানে বকেয়া ব্যয় এটা আমাদের জন্য চলতি দায়। বকেয়া ব্যয় এটা আমাদের জন্য চলতি দায়। বকেয়া ব্যয় এটা আমাদের জন্য চলতি দায়। বলতো আমরা এই প্রশ্নটা বুঝতে পারছি কিনা? এই প্রশ্নটা কি আমরা বুঝতে পারছি? সময় কিন্তু নাই, ৮৮ দিন আছে। তাহলে আমাদেরকে কিন্তু এই ৮৮ দিন ভালোভাবে পড়তে হবে, তাই না? ক্লিয়ার? এই প্রশ্নটা ক্লিয়ার? তোমাদের বন্ধু বান্ধব যারা এখনো হতাশায় ভুগতেছে, যারা এখনো কি করবে বুঝতেছে না, তাদেরকে আমাদের কোর্সে ইনভাইট করে দাও। অন্তত পক্ষে আমার জন্য হলে তোমাদের বন্ধু বান্ধবকে আমাদের কোর্সে ভর্তি করাবা। যদি হিসাব বিজ্ঞান তুমি আমার কাছ থেকে বুঝে থাকো, আমার প্রতি যদি তোমার কোনো কৃতজ্ঞতা থাকে, তোমার যদি শ্রদ্ধাবোধ থাকে, তাহলে ইনশাল্লাহ তোমাদের বন্ধু বান্ধব যারা হতাশায় ভুগতেছে, যারা এখনো হিসাব বিজ্ঞানের দুশ্চিন্তা আছে, তোমরা তাদেরকে বলে দিবা। কেমন? ওকে, আশা করি আমি তোমাদের কাছে এটা। নিট লাভের অর্থ কে দাবি করতে পারে? নিট লাভের অর্থ কে দাবি করতে? একদমই সহজ, নিট লাভ। আচ্ছা, এটা নিট লাভ, নিট লাভের অর্থ কে দাবি করবে? এটা তো আমরা সবাই জানি ভাই, এটা না জানার কিছু নাই, এটা না জানার কিছু নাই। নিট লাভের অর্থ কে দাবি করতে পারবে? মালিক। মালিক মানে কি? সত্ত্ব অধিকার। মালিক মানে কি? সত্ত্ব অধিকার। মালিক মানে কি? সত্ত্ব অধিকার। নিট লাভের এই যে দাবি কে করতে পারে? মালিক ছাড়া তো নিট লাভের দাবি অন্য কেউ কি করতে পারবে? না, অন্য কেউ তো করতে পারবে না। তাহলে নিট লাভের দাবি এটা কে করবে? মালিক করবে। আলহামদুলিল্লাহ, আমাদের এই পেড বেসে শুধু কমার্সের সাবজেক্টে 1400+ স্টুডেন্ট, আলহামদুলিল্লাহ সবচেয়ে বেশি স্টুডেন্ট আমাদের এই কোর্সে, ব্যবসা শিক্ষা বিভাগের সবচেয়ে বেশি স্টুডেন্ট বর্তমানে এই এমসিসির কমার্সের সাবজেক্টে আছে। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আমি চাই এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং তোমরা আমাদের কাছ থেকে আরো সর্বোচ্চ সার্ভিসটা পাবে বলে আমি আশাবাদী। ওকে, ফাইন। এরপরে আসো, এবার এটা একটু আমাদের গুরুত্ব দিয়ে জানতে হবে। দেখো, হিসাব বিজ্ঞানের কোন ধারণার উপর ভিত্তি করে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা হয়? কোন ধারণা? বলেন বলেন, হিসাব বিজ্ঞানের কোন ধারণার উপরে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা হয় জানেন? চলমান প্রতিষ্ঠান ধারণা। চলমান প্রতিষ্ঠান ধারণা। হিসাব বিজ্ঞানের কোন ধারণার উপরে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা হয়? চলমান প্রতিষ্ঠান ধারণা। চলমান প্রতিষ্ঠান ধারণা। যারা হিসাবকাল বলছো তোমরা একটু মিস্টেক করে ফেলছো, সেটা হচ্ছে বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, এই জিনিসগুলো, হ্যাঁ এই জিনিসগুলো প্রস্তুত করা হয় হিসাবকাল ধারণা অনুযায়ী। আর আমি এই জায়গায় বলছি যে আর্থিক অবস্থার বিবরণী বলছে, আর্থিক অবস্থার বিবরণী বলছে, এই জায়গায় কিন্তু বিশদ আয় বিবরণী বলে নাই। এই জায়গায় কিন্তু বিশদ আয় বিবরণীর কথা আমি বলি নাই। এই জায়গায় মালিকানা সত্ত্ব বিবরণীর কথা আমি বলি নাই। এই জায়গায় নগদ প্রবাহ বিবরণীর কথা আমি বলি নাই। এই জায়গায় আমি বলছি আর্থিক অবস্থার বিবরণী। এই আর্থিক অবস্থার বিবরণীটা প্রস্তুত করা হয় চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী। চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী। কেমন? এরপর আসো, নিচের কোনটি চলতি দেয়? এটা তোমরা পারবা। নিচের কোনটি চলতি দেয় দেখি বলতো? নিচের কোনটি চলতি দায়? দেখো, বন্ধকি ঋণ এটা দীর্ঘমেয়াদী দায়। হ্যাঁ, এটা দায়, বাট এটা দীর্ঘমেয়াদী দায়। মূলধন এটা মালিকানা সত্ত্ব প্লাস এটা অন্তর দায়। মূলধন এটা অন্তর দায়, অন্তর মানে ভিতরের দায়। অগ্রিম খরচ এটা চলতি সম্পদ। অগ্রিম খরচ এটা চলতি সম্পদ। তাহলে অগ্রিম আয় এটা আমাদের জন্য চলতি দায়। এই অগ্রিম আয়ের কিন্তু আরেকটা নাম আছে, দেখি তো কে কমেন্ট করে বলতে পারো সবার আগে। অগ্রিম আয়ের আরেকটা নাম কি? অনুপার্জিত আয়। অনুপার্জিত
আয়, অর্থাৎ যেই আয়টা এখনো আমি উপার্জন করি নাই, আমি সেবা না দিয়ে টাকা নিয়ে গেছি, আমি সেবা দিই নাই কিন্তু টাকা নিয়ে গেছি, এটাকে বলে অনুপার্জিত আয়, অগ্রিম আয়। এটা আমাদের জন্য কি? এটা আমাদের জন্য দায়। আমি সেবা দেই নাই কিন্তু টাকা নিয়ে গেছি, তাহলে আমি তার নিকট কি বদ্ধ? দায়বদ্ধ, রাইট? এটা আমাদের জন্য চলতি দায়, কারণ এগুলো দীর্ঘমেয়াদী হয় না, এগুলো সর্বোচ্চ 1 বছর পর্যন্ত থাকে। 1 বছরের ভিতরে সেটা পরিশোধ করে দিতে হবে এই দায়টাকে। তাই এই দায়টাকে বলা হয় কি দায়? চলতি দায়। বলো তো, বুঝতে পারছো কিনা? একটু বলতে হবে, বুঝতে পারছো? বুঝতে পারছো? আচ্ছা, এরপরে আমরা চলে যাই। চলো, চলতি সম্পদের উদাহরণ দেখো ভাই। চলতি সম্পদের উদাহরণ কোনটা? এই জায়গায় দেখো, চলতি সম্পদের উদাহরণ কোনটা একটু খেয়াল করি। চলতি সম্পদ বলছে তো প্রাপ্য কথাটা থাকলেই কোনো কথা নাই, চোখ বন্ধ করবা আর চোখ খুলবা, যেটাই করো না কেন সেটা আমার দেখার বিষয় না। প্রাপ্য কথাটা যেই জায়গায় থাকবে ওইটাই তোমার জন্য চলতি সম্পদ। তাহলে দেখো, প্রাপ্য কথাটা এটা তো আছে, এটা তো আছে, এটা তো আছে, এত কিছু পড়ার দরকার নেই। এটার সাথে কি আছে এত কিছু আমি পড়বো না, প্রাপ্য কথা আছে, এটাই তো আমার জন্য যথেষ্ট। এই প্রাপ্য কথাটা যেই জায়গায় আমি দেখব এটাই আমার জন্য চলতি সম্পদ। এই প্রাপ্য কথাটা আমি যেই জায়গায় দেখব এটাই আমার জন্য চলতি সম্পদ, এটাই যথেষ্ট। এর বাইরে কি আছে আমার অন্য কোনো জিনিস খোঁজার দরকার নাই। আমি এটা দিয়ে বুঝতে পারবো যে এটা আমার জন্য কি, এটা আমার জন্য চলতি সম্পদ। তাহলে আমরা বুঝেই গেছি এই জায়গায় চলতি সম্পদ কোনটা। কেমন? ওকে, নিচের কোনটি অস্পর্শনীয় সম্পদ? একটু খেয়াল করি আমরা। নিচের কোনটি অস্পর্শনীয় সম্পদ? ভূমি না, ট্রেডমার্ক না, প্রাপ্য হিসাব না, অগ্রিম প্রদত্ত বীমা না। ভূমি অস্পর্শনীয়। অস্পর্শনীয় বলছে যেটাকে স্পর্শ করা যায় না। এই যে দেখো, ট্রেডমার্ক, এটা অস্পর্শনীয় সম্পদ। সুনাম, ট্রেডমার্ক, প্যাটেন্ট, কপিরাইট। সুনাম, ট্রেডমার্ক, প্যাটেন্ট, কপিরাইট। সুনাম, ট্রেডমার্ক, প্যাটেন্ট, কপিরাইট, এগুলো আমাদের জন্য কি? অস্পর্শনীয় সম্পদ। আমার মনে তোমরা ক্লাসে নাই, দেখি কারা কারা ক্লাসে আছো, দেখি যারা যারা ক্লাসে আছে একটু লাইক দিও আমাকে, দেখি। প্রদেয় হিসাব কোন ধরনের দায়? একটু আগে কিন্তু আলোচনা করছি। দেখো, এই প্রদেয় কথাটা তুমি যেই জায়গায় দেখবা, প্রদেয়ের সাথে কি আছে ওইটা দেখার দরকার নেই। প্রদেয় কথাটা থাকলেই তুমি এটাকে চোখ বন্ধ করে চলতি দায় ধরবা। প্রদেয় কথাটা থাকলে চলতি দায়, আর প্রাপ্য কথাটা থাকলে চলতি সম্পদ। এই দুইটা জিনিস মনে রাখবা, প্রাপ্য সম্পদ, প্রদেয় দায়। প্রাপ্য সম্পদ, প্রদেয় দায়। আমার সাথে সাথে পড়ো, প্রাপ্য সম্পদ, প্রদেয় দায়। প্রাপ্য সম্পদ, প্রদেয় দায়। প্রাপ্য সম্পদ, প্রদেয় দায়। প্রাপ্য সম্পদ, প্রদেয় কি? দায়। তারপরে প্রাপ্তি, আয়। প্রাপ্তি থাকলেই এটা মুনাফা জাতীয় আয়, এটা মুনাফা জাতীয় আয়। প্রদত্ত কথাটা থাকলেই এটা মুনাফা জাতীয় ব্যয়। প্রদত্ত কথাটা থাকলেই এটা মুনাফা জাতীয় ব্যয়। প্রাপ্তি, আয়, প্রদত্ত, ব্যয়। প্রাপ্তি, আয়, প্রদত্ত, ব্যয়। বুঝতে পারছো কিনা বলো? পড়ছো? সাথে সাথে কে কে পড়ছো বলো তো? নিচের কোনটি অলিক সম্পদ? দেখো, নিচের কোনটি অলিক সম্পদ? একটু আগে বলছি, শেয়ার অপহার, এটা আমাদের জন্য অলিক সম্পদ। সুনাম, প্যাটেন্ট, এগুলো আমাদের জন্য অস্পর্শনীয় সম্পদ। কলকবজা, এটা আমাদের জন্য স্থায়ী সম্পদ এবং সেটা দৃশ্যমান। কথা কি বুঝতে পারছো? জি। নিচের কোনটি পরোক্ষ খরচ? পরোক্ষ মানে কি জানো? পরোক্ষ মানে পরিচালন খরচ, পরিচালন ব্যয়। আর প্রত্যক্ষ মানে বিক্রিত পণ্যের ব্যয়। এই জায়গায় বলছি নিচের কোনটি পরোক্ষ, ভালো করে বুঝো। পরোক্ষ জিনিসটা কি? পরোক্ষ মানে কি? ইনডিরেক্টলি না, তার মানে এটা হচ্ছে পরিচালন ব্যয়। পরিচালন ব্যয় অর্থাৎ নিচের কোনটি এই জায়গায় পরিচালন ব্যয় আছে? দেখো, আমি যে তোমাদেরকে ফরম্যাট লিখে দিয়েছিলাম, এই যে দেখো, আন্তঃপরিবহন। আন্তঃপরিবহন মানে হচ্ছে ক্রয় পরিবহন, এটা বিক্রিত পণ্যের ব্যয়। আন্তঃপরিবহন মানে ক্রয় পরিবহন, বিক্রিত পণ্যের ব্যয়। ডক চার্জ, এটাও বিক্রিত পণ্যের ব্যয়। আমদানি শুল্ক, এটাও বিক্রিত পণ্য ব্যয়। নিরীক্ষা খরচ, এটা পরিচালন 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 ব্যয়। তাহলে এই জায়গায় হবে নিরীক্ষা খরচ, এটা পরিচালন ব্যয়। আর বাকি যে তিনটা দেখতে পাচ্ছ ওই তিনটা হচ্ছে আমাদের জন্য বিক্রিত পণ্যের ব্যয়। বাকি যে তিনটা দেখতে পাচ্ছ ওই তিনটা হচ্ছে আমাদের জন্য কি?
বিক্রিত পণ্যের ব্যয় কেমন। এবার দেখো ব্যাট, এই ব্যাট নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করছি। এই যে ব্যাট জিনিসটা কি, ব্যাট ব্যাট ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ভ্যালু অ্যাডেড ট্যাক্স যেটাকে বাংলায় বলা হয় মূসক, যেটাকে বাংলা বলা হয় কি মূসক, বাংলায় বলা হয় কি মূসক, মূল্য সংযোজন কর। ব্যাট, ব্যাটের পূর্ণরূপ কি ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ব্যাটের মূল পূর্ণরূপ কি ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ভ্যালু অ্যাডেড ট্যাক্স যেটাকে আমরা বাংলায় বলি কি মূসক, মূল্য সংযোজন কর। ব্যাটের সাথে পক্ষ 4টা জড়িত থাকে, ব্যাটের সাথে 4টা পক্ষ জড়িত, বলো ব্যাটের সাথে কয়টা পক্ষ থাকে 4টা, ব্যাটের সাথে 4টা পক্ষ জড়িত থাকে, কয়টা পক্ষ 4টা। এই যে দেখো ব্যাটের সাথে 4টা পক্ষ জড়িত থাকে, সেই পক্ষগুলো কি ক্রেতা, বিক্রেতা, সরকার, ভোক্তা। এই যে ক্রেতা, বিক্রেতা, সরকার, ভোক্তা। একটু মনোযোগ দিয়ে বুঝবা এবার। এই যে দেখো ক্রেতার জন্য ব্যাটটা কি, আসলে ক্রেতার জন্য ব্যাটটা কি, হ্যাঁ ক্রেতার জন্য ব্যাটটা আসলে কি আমরা একটু মনোযোগ দিয়ে বুঝি। ক্রেতার জন্য ব্যাট হচ্ছে সম্ভাব্য সম্পদ, ক্রেতার জন্য ব্যাট হচ্ছে কি সম্ভাব্য সম্পদ। বিক্রেতার জন্য, বিক্রেতার জন্য ব্যাট হচ্ছে দায়, বিক্রেতার জন্য ব্যাট হচ্ছে দায়। সরকারের জন্য ব্যাট হচ্ছে আয়, ভোক্তা যিনি ভোগ করেন তার জন্য ব্যাট হচ্ছে ব্যয়। এবার দেখো তোমরা মিলিয়ে নাও, ক্রেতার জন্য ব্যাট হচ্ছে কি, ক্রেতার জন্য ব্যাট হচ্ছে সম্পদ, সম্ভাব্য সম্পদ। বিক্রেতার জন্য দায়, বিক্রেতার জন্য দায়, বিক্রেতার জন্য দায়। সরকারের জন্য আয়, ভোক্তার জন্য ব্যয়। এই জায়গায় বলছে বিক্রেতার নিকট ব্যাট কি, বিক্রেতার নিকট ব্যাট হচ্ছে দায়, বিক্রেতার নিকট ব্যাট কি, বিক্রেতার নিকট ব্যাট হচ্ছে দায়। এখন বলো ক্লিয়ার, এখন বলো ক্লিয়ার। মেহেদী হাসান, নিরীক্ষা খরচ কি প্রতিষ্ঠানের একটা পরিচালন ব্যয়, অভ্যন্তরীণ একটা পরিচালন ব্যয়, দপ্তর খরচ, নিরীক্ষা খরচ, এই জিনিসগুলো। মেহেদী সামি, তুমি কি অর্ডার করছো এখনো পাও নাই, তুমি আমাদের পেজে নক দাও, পেজে প্লিজ, পেজে নক দাও, পেজে নক দাও। অনাদায়ী পাওনা কোন জাতীয় দফা, দফা মানে লেনদেন, এটা কোন জাতীয় লেনদেন, অনাদায়ী পাওনা। এই যে অনাদায়ী পাওনা, এই যে অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনা জিনিসটা কি, অনাদায়ী পাওনার মানে হচ্ছে কি, অনাদায়ী পাওনা মানে হচ্ছে কুরিন, অর্থাৎ দেনাদারের কাছ থেকে যে টাকা আদায়ের যোগ্য না, দেনাদারের কাছ থেকে যে টাকা আদায়ের যোগ্য না, অর্থাৎ দেনাদার আমাদেরকে যেই টাকা দিবে না ওইটাই আমাদের জন্য অনাদায়ী পাওনা। আমি নিশ্চিত দেনাদারের কাছ থেকে যে টাকা আদায় করতে পারবো না বলে আমি নিশ্চিত, ওইটাই হচ্ছে আমাদের জন্য কি কুরিন বা অনাদায়ী পাওনা। কুরিন বা অনাদায়ী পাওনা এটা আমাদের জন্য কি পরিচালন ব্যয়, এটা আমাদের জন্য কোন ধরনের ব্যয়, পরিচালন ব্যয়। মালিক কোনটি দাবি করতে পারে না, দেখি তো কারা বলবে এটা, বলো মালিক কোনটি দাবি করতে পারে না। এই যে দেখো মালিক কোনটি দাবি করতে পারে না, এই জায়গা থেকে মালিক কোনটি দাবি করতে পারে না, মূলধন, মোট লাভ, উত্তোলন, নিট লাভ। এটা তোমাদের কাছ থেকে আমি জানতে চাই, মালিক কোনটি দাবি করতে পারে না, মালিক কোনটি দাবি করতে পারে না, জলদি উত্তর দাও। মালিক কোনটি দাবি করতে পারে না, মালিক কোনটি দাবি করতে পারে না। দেখি সবাই কার উত্তর সঠিক হয় দেখবো এখন। নিলয় চৌধুরী খ, শহীদুল ইসলাম খ, রাজু চন্দ্র হ্যাঁ, তাহলে সঠিক উত্তর হবে খ, মালিক কখনো প্রতিষ্ঠান থেকে মোট লাভ দাবি করতে পারে না, কারণ আমরা এই মোট লাভটা কিন্তু মালিককে দিব না, এই মোট লাভ থেকে আমরা আরো প্রতিষ্ঠানের যাবতীয় সকল ব্যয়গুলো আমাদেরকে কি করতে হবে, বাদ দিতে হবে, বাদ দিয়ে নিট লাভ আনতে হবে। মালিক প্রতিষ্ঠান থেকে দাবি করতে পারে নিট লাভ, মোট লাভ কিন্তু দাবি করতে পারে না। মোট লাভ হচ্ছে কি, মোট লাভ হচ্ছে যেটা থেকে পরিচালন ব্যয় বাদ দেওয়া হয় নাই, পরিচালন ব্যয় যেগুলো থেকে বাদ দেওয়া হয় নাই। তো পরিচালন ব্যয় বাদ দিলাম না, আমি সেই টাকা যদি মালিককে দিয়ে দেই তাহলে প্রতিষ্ঠান চলবে কিভাবে। এই জন্য আমাদেরকে অবশ্যই কি করতে হবে, এটা একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, অবশ্যই খেয়াল রাখতে হবে, অবশ্যই খেয়াল রাখতে হবে।
তাহলে মালিক কোনটা দাবি করতে পারে না বলো? মালিক কোনটা দাবি করতে পারে না? একটু জলদি করে বলো। মালিক কোনটা দাবি করতে পারে না? মোট লাভ দাবি করতে পারে না। মালিক কোনটা দাবি করতে পারে না? মোট লাভ দাবি করতে পারে না। কেমন? আর্থিক বিবরণী, এই যে দেখেন, এটা আমরা সবাই জানি মোটামুটি। আর্থিক বিবরণী IAS এর পূর্ণরূপ আমরা সবাই জানি ইন্টারন্যাশনাল। এই জায়গায় সবগুলোই হচ্ছে আর্থিক বিবরণীর ধাপ। এই জায়গায় সবগুলোই হচ্ছে আর্থিক বিবরণীর ধাপ। দেখো প্রশ্নটা কি চাইছে? এই জায়গায় প্রশ্নটা চাইছে আর্থিক বিবরণী IAS, আর্থিক বিবরণী অর্থাৎ IAS 01 অনুযায়ী ধাপগুলো কি কি, মানে আর্থিক বিবরণীর ধাপগুলো কি কি? এই জায়গায় একটু বলো আর্থিক বিবরণীর ধাপগুলো কি কি। আমরা জানি IAS এর পূর্ণ রূপ কি, সেটাও কিন্তু আমরা জানি। ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 01 অনুযায়ী আর্থিক বিবরণীর ধাপগুলো কি কি? বিশদ আয় বিবরণী, এটা আর্থিক বিবরণীর ধাপ। মালিকানা সত্ত্ব বিবরণী, এটাও আর্থিক বিবরণীর ধাপ। আর্থিক অবস্থার বিবরণী এবং নগদ প্রবাহ বিবরণী, এটাও আর্থিক বিবরণীর ধাপ। আর্থিক অবস্থার বিবরণীতে প্রয়োজনীয় টিকা বা গণনা, এটাও কিন্তু আর্থিক বিবরণীর ধাপ। তাহলে আমাদের সম্পূর্ণ কিন্তু আর্থিক বিবরণীর ধাপ। তাহলে 1, 2, 3 সবগুলোই সঠিক। ক হবে কেন? এ জায়গায় শুধু ক হবে কেন? 1 আর 2 কে ব্যবহৃত টিকা তোমরা পড়ো নাই? প্রয়োজনীয় নীতিমালা টিকা, এবার বলেন, মাত্রই তো এটা আলোচনা করলাম। আর্থিক বিবরণী প্রস্তুত করা হয় IAS কত অনুযায়ী? 01। এই যে শূন্য দিলেও দেন, না দিলে নাই। বামিদের শূন্যের কোনো দরকার আছে বলেন? ডাইনিদের শূন্যের প্রয়োজন আছে, বামিদের তো শূন্যের কোনো প্রয়োজন নাই নাকি? তাহলে IAS এটা অনুযায়ী বিলম্বিত বিজ্ঞাপন ব্যবসার একটি কি? চলতি সম্পদ, ব্যয়, ভুয়া সম্পদ, দায়। বিলম্বিত বিজ্ঞাপন এটা একটা অলিক সম্পদ। অলিক সম্পদ মানেই হচ্ছে ভুয়া সম্পদ। অলিক সম্পদ মানেই হচ্ছে ভুয়া সম্পদ। বিলম্বিত বিজ্ঞাপন এটা আমাদের জন্য কি? বিলম্বিত বিজ্ঞাপন এটা আমাদের জন্য অলিক সম্পদ নাকি? বিলম্বিত বিজ্ঞাপন, নতুন পণ্যের গবেষণা ব্যয়, তারপরে হচ্ছে ব্যবসা স্থানান্তর বাবদ ব্যয়, এই জিনিসগুলো আমাদের জন্য অলিক সম্পদ, অসমন্বিত ব্যয় এবং ভুয়া সম্পদ। কেমন? নিচের কোনটি আর্থিক বিবরণীর উদাহরণ নয়? এই জায়গায় বলেন। এই জায়গায় আমরা যে আর্থিক বিবরণীর ধাপ কয়টা আমরা জানি? IAS 01 অনুযায়ী আর্থিক বিবরণীর ধাপ হচ্ছে 5টা। আর্থিক বিবরণীর ধাপ কয়টা? 5টা। একটা হচ্ছে বিশদ আয় বিবরণী, এই যে আয় বিবরণী, তারপরে হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী, তারপরে হচ্ছে নগদ প্রবাহ বিবরণী, তারপর হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী, প্রয়োজনীয় টিকা এবং গণনা। রক্ষিত আয় বিবরণী এটা কিন্তু আমাদের আর্থিক বিবরণীর কোনো উপাদান না। রক্ষিত আয় বিবরণী এটা হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণীর একটা উপাদান। মালিকানা সত্ত্ব বিবরণীর একটা উপাদান। রক্ষিত আয় বিবরণী কখনোই আমাদের জন্য আর্থিক বিবরণীর উপাদান হইতে পারে না। তাই রক্ষিত আয় বিবরণী আমাদের জন্য এই জায়গায় আর্থিক বিবরণীর উপাদান না। তাহলে উত্তর সঠিক ক, রক্ষিত আয় বিবরণী। কি আয় বিবরণী? রক্ষিত আয় বিবরণী। বলেন তো বুঝতে পারছি কিনা? বুঝতে পারছেন কিনা একটু জলদি কমেন্ট করে জানাবেন। বুঝতে পারছেন? একটু জলদি কমেন্ট করে জানাবেন। বুঝতে পারছেন কিনা একটু জলদি কমেন্ট করে জানাবেন প্লিজ। জি, অনাদায় পাওনার অনাদায় পাওনা খরচ একই কথা। অনাদায় পাওনা এবং অনাদায় পাওনা খরচ একই কথা, এবং কুরিন খরচ একই কথা। হ্যাঁ, অনাদায় পাওনা এবং অনাদায় পাওনা খরচ একই কথা। এটা আমাদের জন্য পরিচালন ব্যয়। পরিচালন ব্যয় কেমন? এগুলো আমাদের জন্য কোন ধরনের ব্যয়? এগুলো আমাদের জন্য পরিচালন ব্যয়। ওকে, আমরা পারবো তো? অনুপার্জিত আয়, একটু আগে কিন্তু আমি অনুপার্জিত আয় নিয়ে বিস্তর আলোচনা করলাম। অনুপার্জিত আয় ধারা নিচের কোনটি বোঝায়? অর্থাৎ অনুপার্জিত আয় যে কথা, অনুপার্জিত আয় যেই কথা
অগ্রিম আয়, অনুপার্জিত আয় যেই কথা, অগ্রিম আয় একই কথা। তাহলে অনুপার্জিত আয় অর্থাৎ সেবা না দিয়ে আমি তার কাছ থেকে কি নিয়ে গেছি, টাকা নিয়ে গেছি, তাহলে আমি তার নিকট কি বদ্ধ, বলেন আমি তার নিকট কি বদ্ধ, তাহলে আমি তার নিকট কি বদ্ধ, দায়বদ্ধ। স্যার উপকরণ 5টা আরেকবার বলেন। দেখো আর্থিক বিবরণীর উপাদান 5টা। আর্থিক বিবরণীর উপাদান কয়টা, 5টা। আর্থিক বিবরণীর উপাদান 5টা, এই যে দেখেন এক বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, প্রয়োজনীয় টিকা, প্রয়োজনীয় টিকা বা গণনা, এই হচ্ছে আর্থিক বিবরণীর ধাপগুলো। বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করা হয় হিসাবকাল শেষে। প্রস্তুত করা হয় হিসাবকাল শেষে। কোন ধারণা অনুযায়ী, হিসাবকাল ধারণা অনুযায়ী, হিসাবকাল নীতি অনুযায়ী, হিসাবকাল ধারণা অনুযায়ী। আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা হয় যে কোনো নির্দিষ্ট তারিখে, যে কোনো নির্দিষ্ট তারিখে, কোন ধারণা অনুযায়ী, চলমান, একটু আগে কিন্তু বললাম চলো। দেখো আর্থিক অবস্থার বিবরণীর ধাপ যে 5টা, ওই 5টা ধাপ আগে জানো। দেখো আর্থিক বিবরণীর ধাপ কয়টা, 5টা। আমি 5টা ধাপ কিন্তু এই জায়গায় আলোচনা করলাম। বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, প্রয়োজনীয় টিকা বা গণনা বা নীতিমালা। এই জায়গার ভিতরে তোমাকে, হ্যাঁ আমার নেট প্রবলেম না, ওই যে একটা ফোন আসছিল। এবার দেখো বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, এই 3টা জিনিস প্রস্তুত করা হয় হিসাবকাল শেষে। এই যে দেখো এই 3টা প্রস্তুত করা হয় হিসাবকাল শেষে। কোন ধারণা অনুযায়ী, হিসাবকাল ধারণা অনুযায়ী বা হিসাবকাল নীতি অনুযায়ী। কেমন? আর আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা হয় যে কোনো নির্দিষ্ট তারিখে। কোন ধারণা অনুযায়ী, চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী। প্রয়োজনীয় টিকা বা গণনা, এটা প্রস্তুত করা হয় কোন নীতি অনুযায়ী, পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী। এবার ঢাকা ভার্সিটির পরীক্ষায় এটা আসছে। আর্থিক অবস্থার বিবরণীতে ব্যবহৃত টিকা বা নীতিমালা, এটা প্রস্তুত করা হয় কোন নীতি অনুযায়ী, পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী। পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী। ভাই এক কথা কয়বার বলা যায় বলো? বেসিক অ্যাকাউন্টিং বইটা 360 টাকা, কুরিয়ার 400। নিলে নেও, না নিলে নাই, বাদ দাও না। তারপরও বিরক্ত করিও না এই জায়গায়। হ্যাঁ আমি কেন বলতেছি, কয়বার তোমাদেরকে কে রিকোয়েস্ট করব? বারবার রিকোয়েস্ট করলে তো মনে করো যে বলবা যে বিক্রি করার জন্য উঠে পড়ে লাগছি, বিজ্ঞাপন দিচ্ছি, এই করছি সেই করছি, করছে কেন এগুলো বলতেছি। ভাই তোমার ইচ্ছা, নিলে নাও, না নিলে নেই। নিলে জিতবা, না নিলে ঠকবা। কখন? তুমি দেখো পরীক্ষার হলে। এটা তোমার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কি করবে না, এটা সময় হলে এটা জবাব দিয়ে দিবে। যখন তুমি পরীক্ষার আগে কোনো কুল কিনার পাবা না, সবকিছু খোঁজাখুঁজি করবা, আর বইটার ভিতরে সবকিছু একসাথে দেওয়া আছে, তো এটা ভালো না। নিলে নিয়ে নাও। এত সিদ্ধান্ত, এত চিন্তা, এত ভাবনা, 360 টাকা মাত্র। এত সিদ্ধান্ত 3,60,000 না, বইটার দাম 3,60,000 টাকা না। যে চিন্তা ভাবনা করবা, সিদ্ধান্ত নিবা, এটার জন্য মিছিল মিটিং বসাবা, সবাই মিলে একটা সিদ্ধান্ত উপনীত হবা, মানে সংসদের ভিতরে বিল পাশ করবা যে নেওয়া যায় অথবা নেওয়া যায় না, এরকম না।
360 টাকা, এক জায়গায় বসলে 360 টাকা খরচ হয়ে যায় ভাই। 360 টাকাতে নিয়ে দেখো ভালো না খারাপ। আজকে অঙ্ক করাবো, অঙ্ক আসবে কোত্থেকে? আজকে তো অঙ্কর ক্লাস না, আজকে তো এমসিকিউর ক্লাস। এখন বলেন এটা বুঝতে পারছেন? তাহলে আর্থিক বিবরণীর ধাপ কয়টা? 5টা। আর্থিক বিবরণীর ধাপ কয়টা? 5টা। বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, প্রয়োজনীয় টিকা বা গণনা। কেমন? এবার বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী এগুলো প্রস্তুত করা হয় হিসাবকাল শেষে কোন নীতি অনুযায়ী বা কোন ধারণ অনুযায়ী? হিসাবকাল ধারণ অনুযায়ী। আর্থিক অবস্থার বিবরণী এটা প্রস্তুত করা হয় যে কোনো নির্দিষ্ট তারিখে কোন ধারণা অনুযায়ী? চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী। প্রয়োজনীয় টিকা বা গণনা এটা কোন নীতি অনুযায়ী প্রস্তুত করা হয়? পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী। পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী। বই নিয়ে কেউ কখনো দেউলিয়া হইতে দেখছো? বই পড়ে কেউ কখনো দেউলিয়া হয় নাই, হবেও না। এই জায়গাটা বুঝতে পারছো কিনা বলো? এই জায়গাটা নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে বলো, আমি আবার বুঝাবো। আর্থিক বিবরণীর 5টা ধাপ ক্লিয়ার কিনা বলো, আর নয় আমি আবার বুঝাবো। আর্থিক বিবরণীর 5টা ধাপ ক্লিয়ার কিনা আমাকে একটু বলো, আমি আবার বুঝাবো। দেখো, বকেয়া খরচের জন্য নিচের কোন হিসাবগুলো প্রভাবিত হবে? বকেয়া খরচ, যেমন ধরে নাও বকেয়া বেতন, খরচ তো, বেতন মানে তো খরচ। তো বকেয়া বেতন এটা এই নিচের কোন হিসাবগুলোকে প্রভাবিত করবে? ওকে, কোন হিসাবগুলোকে প্রভাবিত করবে এটা যদি বুঝতে চাও তাহলে বকেয়া বেতন এটার জাবেদায় আসো। এই যে দেখো, বেতন ডেবিট, বকেয়া বেতন ক্রেডিট। এবার দেখো এই যে বেতন, বেতন এটা তোমার জন্য কি? ব্যয়। বেতন তোমার জন্য ব্যয়। বকেয়া বেতন কি? বকেয়া বেতন তোমার জন্য দায়। তাহলে বকেয়া বেতন দুইটা হিসাবকে প্রভাবিত করে। বকেয়া বেতন দুইটা হিসাবকে প্রভাবিত করে, একটা হচ্ছে ব্যয় আর একটা হচ্ছে দায়। এই যে কিভাবে বুঝবো? এই যে জাবেদা করো না তাহলে তো বোঝা যায়, জাবেদা করো তাহলেই কিন্তু বোঝা যায়, জাবেদা না করলে তো তুমি বুঝতে পারবে না। বকেয়া বেতন এটার জাবেদা, বেতন এটা আমার জন্য ব্যয় এই জন্য ডেবিট, এটা দেই নেই, বকেয়া রয়ে গেছে এই জন্য দায়, এই জন্য ক্রেডিট। বকেয়া বেতন, বকেয়া ভাড়া, বকেয়া মনিহারি, বকেয়া ঋণের সুদ, সকল খরচের জন্য বকেয়া, সকল খরচের জন্য জাবেদা একটাই। এই যে যদি ভাড়া থাকতো তাহলে লিখতাম ভাড়া ডেবিট, বকেয়া ভাড়া ক্রেডিট, এইভাবে লিখতাম আর কি আমরা। এবার দেখো অগ্রিম প্রদত্ত খরচ, একটু ভালো করে খেয়াল করো। অগ্রিম প্রদত্ত খরচ একটু আমরা যদি মনোযোগ দিই তাহলে বুঝতে পারবো। অগ্রিম প্রদত্ত ব্যয়ের জন্য ব্যবসার কোন হিসাব হয়? অগ্রিম প্রদত্ত খরচ। এই যে কোনো জিনিস যদি আমি অগ্রিম দিই তাহলে এটা কি হবে? এই যে অগ্রিম ব্যয়, খরচ অগ্রিম এটা আমাদের জন্য সম্পদ। খরচ অগ্রিম এটা আমাদের জন্য সম্পদ। কোন ধরনের সম্পদ? চলতি সম্পদ। খরচ অগ্রিম আমাদের জন্য সম্পদ। কোন ধরনের সম্পদ? চলতি সম্পদ। খরচ অগ্রিম আমাদের জন্য সম্পদ। কোন ধরনের সম্পদ? চলতি সম্পদ। খরচ অগ্রিম আমাদের জন্য সম্পদ, ওকে ফাইন, বাট কোন ধরনের সম্পদ? চলতি সম্পদ। কেমন বুঝতে পারছি কিনা একটু বলবা? খরচ অগ্রিম আমাদের জন্য সম্পদ। আচ্ছা, একজনের ক্লিয়ার হয় নাই, কোন জিনিসটা ক্লিয়ার হয় নাই বলো? খরচ অগ্রিম আমাদের জন্য সম্পদ, কেমন এটা তো আমরা জানি। আচ্ছা, তারপরে আসো, খেয়াল করো এটা কি বলছে? আর্থিক বিবরণীর অন্তর্ভুক্ত, এই জায়গায় কোনটা, কোন জিনিসগুলো আর্থিক বিবরণীর অন্তর্ভুক্ত হয়? আর্থিক বিবরণীর ধাপ কয়টা? 5টা। একটু আগে পড়াইছি না? এই 5টা ধাপের ভিতরে দেখো তো এই 3টা ধাপ আছে কিনা? বিশদ আয় বিবরণী এটা আর্থিক বিবরণীর অংশ। মালিকানা সত্ত্ব বিবরণী এইটাও আর্থিক বিবরণীর অংশ। আর্থিক অবস্থার বিবরণী এইটাও কিন্তু আর্থিক বিবরণীর অংশ। তাহলে কিন্তু তিনটাই সঠিক, এই তিনটাই কিন্তু আমাদের আর্থিক বিবরণীর অংশ। আমাদের আর্থিক বিবরণীর টোটাল ধাপ কয়টা? 5টা।
এই 5টা ধাপের ভিতরে এই 3টা ধাপ কিন্তু পড়ে যায়, তাহলে আমি সঠিক উত্তর বলতে পারি এই তিনটাই আমার জন্য কি সঠিক। বলো তো বুঝতে পারছি কিনা আমরা সবাই বুঝতে পারছি কিনা? এবার দেখেন, এটা তো আমরা সবাই মোটামুটি জানি, এটা আসলে পড়ার কিছু নেই। বিক্রয় মূল্যের উপর মুনাফার হার 20% হলে বিক্রিত পণ্যের ব্যয়ের উপরে মুনাফার হার হবে 25%। দেখো, বিক্রয়ের উপরে যদি মুনাফার হার 20% হয়, তাহলে বিক্রিত পণ্যের ব্যয়ের উপরে মুনাফার হার হবে কয় পার্সেন্ট? 25%। 25%। বিক্রয়ের উপরে মুনাফার হার বলছে, বিক্রয় মূল্যের উপর মুনাফার হার 20%, তাহলে বিক্রিত পণ্যের ব্যয়ের উপরে মুনাফার হার হবে কত? 25%। মাত্রই আলোচনা করছি এগুলো। এবার দেখেন, আবার আরেকটা কোশ্চেন, একটু খেয়াল করেন। আন্তর্জাতিক হিসাব মান, যেটাকে বলা হয় ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 01 অনুযায়ী আমরা আর্থিক বিবরণীটা করি। এবার এই আর্থিক বিবরণীর ধাপ কয়টা? ভাই একটু আগে না পড়লাম, আর্থিক বিবরণীর ধাপ কয়টা? 5টা। 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 আপনারা যেভাবে স্লো মোশনে করবেন, এভাবে করলে আমি কিন্তু নামাজের আগে শেষ করতে পারবো না। ব্যবসার পরিচালন ব্যয় কোনটা? ব্যবসার পরিচালন ব্যয় কোনটা? পরিচালন ব্যয় মানে কি? পরোক্ষ ব্যয়। পরিচালন ব্যয় যে কথা, পরোক্ষ ব্যয় কি কথা? ক্রয় পরিবহন, এটা বিক্রিত পণ্যের ব্যয়। ক্রয় পরিবহন, এটা বিক্রিত পণ্যের ব্যয়। ক্রয় পরিবহন, এটা বিক্রিত পণ্যের ব্যয়। বিজ্ঞাপন খরচ, এটা পরিচালন ব্যয়। বিজ্ঞাপন খরচ পরিচালন ব্যয়। কর্মচারীর বেতন, এটাও পরিচালন ব্যয়। কর্মচারীর বেতন পরিচালন ব্যয়। তাহলে এই দুইটা, 2 আর 3, তাহলে 2 আর 3 কোথায় আছে? এই যে গ নম্বরে আছে। 2 আর 3 গ নম্বরে আছে। 2 আর 3 গ নম্বরে আছে। দেখেন বুঝতে পারছেন কিনা? ক্লিয়ার? দেখেন, ব্যবসার পরিচালন ব্যয় কোনটা? ব্যবসার পরিচালন ব্যয় কোনটা? 2 আর 3। ওকে, নিম্নের কোনটি সম্পদ? এই জায়গায় বলেন কোনটা সম্পদ? অগ্রিম বীমা। নিচের কোনটা সম্পদ? অগ্রিম বীমা। নিচের কোনটা সম্পদ? অগ্রিম বীমা। নিচের কোনটা? আচ্ছা, 24 নাম্বারটা আরেকবার। ওকে ফাইন। 24 নাম্বারটা বলছে, 24 নাম্বারটা বলছে যে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার যদি 20% হয়, তাহলে ক্রয় মূল্যের উপরে মুনাফার হার হবে কত? বিক্রয় মূল্যের উপর যদি আমি মুনাফা করি 20%, তাহলে বিক্রিত পণ্যের ব্যয়ের উপরে আমার মুনাফার হার হবে 25%। কয় পার্সেন্ট হবে? 25% হবে। আচ্ছা, যখন আমরা অঙ্কগুলো করি তো এগুলো কিন্তু সব অঙ্কের ভিতরে। ভাই তুমি যদি অঙ্ক পারতা, তাহলে এই জিনিসগুলো, ওই যে বেসিক যে ক্লাসগুলো তোমরা মিস করছো, ওই ক্লাসগুলোর কারণে কিন্তু আজকে এগুলো বুঝতে পারো না। দেখো, ফরম্যাট এবং বেসিক ক্লাস, এই অধ্যায়ের ফরম্যাট এবং বেসিক ক্লাসগুলো গ্রুপে দেওয়া আছে, এগুলো করতে হবে। তো না করলে আগাবা কিভাবে বলো? বিজ্ঞাপন খরচ, এটা কোন জাতীয় খরচ? বিজ্ঞাপন খরচ, এটা কোন জাতীয় খরচ? প্রশাসনিক খরচ না। উৎপাদন খরচ, তাও না। কারখানার খরচ, তাও না। এটা হচ্ছে বাজারজাতকরণ খরচ। আমরা পণ্যটাকে বাজারজাত করার আগে, আগেই কিন্তু আমরা কি করি? বিজ্ঞাপন দেই। বিজ্ঞাপন মানে হচ্ছে কি? পণ্য সম্পর্কে ক্রেতাকে অবগত করা। বিজ্ঞাপন হচ্ছে কি? পণ্য সম্পর্কে ক্রেতাকে অবগত করা। কেমন? অগ্রিম বীমা দায় হয় কিভাবে? অগ্রিম বীমা তো সম্পদ, খরচ অগ্রিম সম্পদ। ভাবছিলাম 40টা পর্যন্ত পড়াবো। বিলম্বিত বিজ্ঞাপন ব্যবসার জন্য কি? বিলম্বিত বিজ্ঞাপন ব্যবসার জন্য অলিক সম্পদ। বিলম্বিত বিজ্ঞাপন ব্যবসার জন্য কি? অলিক সম্পদ। বিলম্বিত বিজ্ঞাপন ব্যবসার জন্য কি? অলিক সম্পদ। বিলম্বিত বিজ্ঞাপন ব্যবসার জন্য কি? অলিক সম্পদ। এই যে দেখো, অলিক সম্পদ মানে কি সম্পদ? ভুয়া সম্পদ। অলিক সম্পদ মানে কি সম্পদ? ভুয়া সম্পদ। অলিক সম্পদ মানে কি সম্পদ? ভুয়া সম্পদ। দেন অঙ্কে চলে আসছি আমরা। একটু খেয়াল করেন, আমরা কিন্তু অঙ্কে চলে আসছি। এবার একটু খেয়াল করেন দয়া করে। দেখেন, জনাব তনয়ের
ব্যবসায় 2020 সালের মোট লাভ 50,000 টাকা, প্রশাসনিক খরচ 15,000 টাকা এবং বিক্রয় ও বন্টন খরচ 5,000 টাকা। এছাড়া সুদ বাবদ প্রাপ্ত আয় 2,000 টাকা। তাহলে 2020 সালের নিট লাভ কত হবে? নিট লাভ কত হবে? নিট লাভ বাইর করার সূত্রটা কি? এই যে দেখেন, নিট লাভ বাইর করার সূত্র হচ্ছে এই যে, নিট লাভ বাইর করার সূত্র হচ্ছে মোট লাভ থেকে, এটা দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় এগুলো আছে, মোট লাভ থেকে পরিচালন ব্যয় বাদ দিতে হবে। পরিচালন ব্যয় বাদ দিতে হবে, দেওয়ার পর অপরিচালন আয় যোগ করতে হবে। অপরিচালন আয় যোগ করতে হবে। অপরিচালন আয় যোগ করতে হবে। এই যে দেখেন, মোট লাভ 50, পরিচালন ব্যয় কত? 15,000, 5,000, 20,000। তাহলে 50 থেকে আমি বাদ দিব কত? 20,000। 20,000 বাদ দিলে থাকবে কত? 30,000। এবার তার সাথে যোগ করব আয়। আয় আছে কয় হাজার? 2,000। তাহলে আমার উত্তর হবে কত? 32,000 টাকা। তাহলে উত্তর হবে 32,000 টাকা। বুঝতে পারছেন কিনা বলেন? একজনে প্রশ্ন করছে ক্লাসগুলো কোথায় পাবে? ভাই মারাত্মক কোশ্চেন করছেন আপনি, এর জন্য আসলে উত্তর কি দিব বুঝতেছি না। ফিচার্ড অপশনে সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে। ফিচার্ড অপশনে আপনি গ্রুপে ঢোকার সময় দেখবেন উপরে একটা ফিচার্ড অপশন থাকে, ওই ফিচার্ড অপশনে প্রত্যেকটা বিষয়ের থাম্বনেল দিয়ে সাজিয়ে দেওয়া আছে। সিকিউ ক্লাস, এমসিকিউ ক্লাস, হিসাব বিজ্ঞান ক্লাস, ফিনান্স ক্লাস, ম্যানেজমেন্ট ক্লাস, এইভাবে সাজিয়ে দেওয়া আছে। একটু যদি আপনি ঘাটাঘাটি না করেন তাহলে তো হবে না। অন্য বিষয় নিয়ে তো আমরা ঘাটাঘাটি করি মোবাইল পাইলে, তাই না? বাট আমরা একটু এটা নিয়ে একটু ঘাটাঘাটি করে দেখবো কোথায় কি আছে। এবার দেখেন কোশ্চেনটা কি বলছে। প্রাপ্য হিসাবের উপরে আপনি যদি 2% সঞ্চিতি চার্জ করেন, প্রাপ্য হিসাবের উপরে যদি আপনি 2% সঞ্চিতি চার্জ করেন তাহলে কি কি হবে? প্রাপ্য হিসাবের উপরে যদি আপনি 2% সঞ্চিতি চার্জ করেন তাহলে কি হবে একটু খেয়াল করেন। আমরা যদি প্রাপ্য হিসাব মানে কি? দেনাদার। দেনাদারের উপরে যদি আমি 2% সঞ্চিতি চার্জ করি তাহলে কি হবে? নিট লাভ। নিট লাভ 30,000 টাকা হবে। একটু আগে ওই যে, এটা কিন্তু ওই উদ্দীপকের অঙ্কটা, একটু আগে যে উদ্দীপকটা পড়ছি, আমাদের নিট লাভ বাইরে ছিল কয় হাজার? 2,000। এখন যদি আমি প্রাপ্য হিসাবের উপরে 2% সঞ্চিতি ধার্য করি, আরে 2,000 টাকা সঞ্চিতি ধার্য করি, তাহলে আমার নিট লাভ কিন্তু 2,000 টাকা কমে যাবে, কারণ এই সঞ্চিতিটা কিন্তু পরিচালন ব্যয়ের ভিতরে ঢুকে যাবে। এই সঞ্চিতির 2,000 টাকা কিন্তু আমাদের পরিচালন ব্যয়ের ভিতরে ঢুকে যাবে। কেমন? এরপরে 2 নম্বর কথা, চলতি সম্পদের পরিমাণ হ্রাস পাবে 2,000 টাকা। কিভাবে? ভাই দেনাদারের পরিমাণ হ্রাস পাবে না, তো দেনাদারের পরিমাণ হ্রাস পাওয়া মানে কি? চলতি সম্পদের পরিমাণ হ্রাস পাওয়া। দেনাদার একটা চলতি সম্পদ। 2, মোট সম্পদের পরিমাণ হ্রাস পাবে 2,000 টাকা। এটাও সঠিক। কেন? কারণ হচ্ছে গিয়ে আমরা চলতি সম্পদ যদি কমে যায় তাহলে আমার দেনাদারের পরিমাণও কি? কমে যাবে। দেনাদারের পরিমাণ কমে যাওয়া মানে চলতি সম্পদ কমে যাওয়া। চলতি সম্পদ কমে যাওয়া মানে আমাদের কি কমে যাওয়া? মোট সম্পদ কমে যাওয়া। এখন বলেন কোনটা সঠিক? কোনটা সঠিক? তিনটাই সঠিক। তিনটাই সঠিক। তিনটাই কিন্তু সঠিক। এখন বলেন বুঝতে পারছি কিনা? দেখেন এটা বলেন কি হবে? দেখেন এটা কি হবে বলেন? দেখেন জাহান ট্রেডার্স 2020 সালে নিট বিক্রয়ের পরিমাণ 3 লক্ষ টাকা। প্রতিষ্ঠানটি বিক্রিত পণ্যের ব্যয়ের উপরে, এই যে বিক্রিত পণ্যের ব্যয়ের উপরে 20% মুনাফায় পণ্য বিক্রি করে থাকে। এই পর্যন্ত একটা কোশ্চেন। মোট মুনাফার 30% দিয়ে আমরা, মোট মুনাফা যত টাকা আমাদের তার 30% দিয়ে আমরা যাবতীয় পরোক্ষ খরচ মিটিয়ে থাকি। পরোক্ষ খরচ মানে পরিচালন খরচ আমরা মিটিয়ে থাকি। কেমন? অবশিষ্ট নিট মুনাফা হিসাবে হিসাবভুক্ত করা থাকে।
এবার বলছে প্রতিষ্ঠানটির বিক্রিত পণ্যের ব্যয় কয় টাকা। বিক্রিত পণ্যের ব্যয় কয় টাকা? আমরা বিক্রি করি কয় লক্ষ টাকা? আমরা বিক্রি করি 3 লক্ষ টাকা। এই যে বিক্রয়ের পরিমাণ 3 লক্ষ টাকা, প্রতিষ্ঠানটি বিক্রিত পণ্যের ব্যয়ের উপরে 20% লাভ করে। তাহলে 20% যদি লাভ করে তাহলে ব্যয় কয় টাকা? ব্যয় যদি আমি বাহির করতে চাই, এই যে দেখো 20% বলছে, এই যে 20%, পার্সেন্ট মানে কি 100, লাভ মানে যোগ কত 20। এই জায়গায় দেখো, এই জায়গায় একটা জিনিস দেখো, আমি যদি 120 টাকায় একটা পণ্য বিক্রি করি, এই যে আমি যদি 120 টাকা একটা পণ্য বিক্রি করি, তাহলে এর মধ্যে আমার 20 টাকা হচ্ছে লাভ, 100 টাকা হচ্ছে আমার জন্য বিক্রিত পণ্যের ব্যয়। আমি যদি 120 টাকায় একটা পণ্য বিক্রি করি, এই জায়গায় বলছে কি বিক্রিত পণ্যের ব্যয়ের উপর 20% মুনাফায় পণ্য বিক্রি করি, আমার বিক্রিত পণ্যের ব্যয় যা তার উপরে আমি 20% মুনাফায় পণ্যটা বিক্রি করি। তাহলে এই জায়গায় দেখো 20%, পার্সেন্ট মানে কি 100, মুনাফা এই জন্য প্লাস 20, এবার টোটাল 120। আমি যদি 120 টাকায় একটা পণ্য বিক্রি করি, এর মধ্যে আমার লাভ থাকবে 20 টাকা আর আমার ব্যয় হবে 100 টাকা। তো আমি টোটাল বিক্রি করছি কত 3 লাখ। এবার আমাকে কোশ্চেনে কি বের করতে বলছে? বিক্রিত পণ্যের ব্যয়। তো এই দুইটার মধ্যে বিক্রিত পণ্যের ব্যয় কোনটা? 100। তাহলে আমি 100 দিয়ে গুণ দিব আর 120 দিয়ে আমি ভাগ করব। 100 দিয়ে গুণ 120 দিয়ে ভাগ, তাহলে কত আসে বলো? 100 দিয়ে গুণ 120 দিয়ে ভাগ, তাহলে কত আসে বলো? এই যে 100 দিয়ে গুণ 120 দিয়ে ভাগ, তাহলে আসবে 2,50,000 টাকা। এই যে তাহলে এটাই হবে উত্তর, 2,50,000 টাকা, কারণ এই 2,50,000 টাকা আমার জন্য ব্যয়। এবার আসো, যদি আমাকে মোট লাভ বাইর করতে বলে, এই যে দেখো মোট লাভ কত, লাভ বাইর করতে বললে গুণ দিব 20 দিয়ে, ভাগ করব 120 দিয়ে, তাহলে আসবে 50,000 টাকা। এই যে দেখো, আমাকে যেটা বাহির করতে বলবে ওইটা দিয়ে গুণ দিব আর টোটাল 120 দ্বারা ভাগ করব। এই যে দেখো, বুঝতে পারছো কিনা বলো? বুঝতে পারছো কিনা বলো? হ্যাঁ, 32 নম্বরটা আরেকবার বুঝাইলাম তো, 32 নম্বরটা আরেকবার বুঝাইলাম। দেখো এই জায়গায় কি বলছে, আমরা 3 লক্ষ টাকা একটা পণ্য বিক্রি করি, এবার প্রতিষ্ঠানটি বিক্রিত পণ্যের ব্যয়ের উপরে 20% লাভ করি। ভাই এই জায়গায় বিক্রিত পণ্যের ব্যয়ের টাকাটা দেওয়া নাই, আবার তারা বলতেছে বিক্রিত পণ্যের ব্যয়ের উপরে আমি লাভ করি 20%, বা টাকা দেওয়া আছে বিক্রয়ের। তাহলে এই যে বিক্রয়ের টাকাটা লিখো 3 লাখ, লিখলাম। এবার দেখো এই জায়গায় বলছি কি 20% না, এই যে তুমি একটু খেয়াল করো, এই পার্সেন্ট মানে কি 100, লাভ মানে মুনাফা বা মুনাফা মানে লাভ, এবার প্লাস কত 20, তাহলে টোটাল দুইটা যোগ করলে হবে কত 120। অর্থাৎ আমি যদি 120 টাকায় একটা কলম বিক্রি করি, আমি এই কলমটা যদি 120 টাকা বিক্রি করি, তাহলে আমার লাভ থাকবে 20 টাকা, আর এই 100 টাকা হবে আমার জন্য ব্যয়। কোন ধরনের ব্যয়? বিক্রিত পণ্যের ব্যয়। এখন আমাকে কোশ্চেনে কি বাইর করতে বলছে? বিক্রিত পণ্যের ব্যয় না, তাহলে আমি ব্যয় বাইর করতে বললে এই যে 100 দ্বারা গুণ দিব, আর টোটাল এটা কি বিক্রয়ের টাকা না, টোটাল বিক্রি মানে কত 120, তাহলে 120 দ্বারা ভাগ করব, তাহলেই আমি পেয়ে যাব বিক্রিত পণ্যের ব্যয়। আর যখন আমি লাভ বাহির করব, লাভ, তখন দেখো কিভাবে বাইর করবা। এই যে লাভ বাহির করার সময় তুমি গুণ দিবা 20 দ্বারা, ভাগ করবা 120 দ্বারা। দেখো এখন বুঝতে পারছো কিনা, এখন বুঝতে পারছো কিনা বলো, এখন বুঝতে পারছো কিনা বলো? যেটা বাহির করতে বলবে ওইটা দিয়ে গুণ দিতে হবে, যেটা বাহির করতে বলবে ওইটা দিয়ে গুণ দিতে হবে। এখন বুঝতে পারছো কিনা বলো, এখন বুঝতে পারছো কিনা বলো? এখন বুঝতে পারছো কিনা বলো, এখন বুঝতে পারছো কিনা? যেটা বাহির করতে বলবে ওইটাতে গুণ দিতে হবে। এরপরে এই জায়গায় কিন্তু আরেকটা কোশ্চেন রয়ে গেছে, এই জায়গায় আমাদেরকে 32 এবং 33 এর উত্তর দিতে বলছে, তাহলে এইটা কিন্তু 33 থেকে হবে। এই যে এবার 33 নাম্বারটা কি বলছে একটু দেখে নিই আমরা। দেখো 33 নাম্বারটা কি বলছে, 33 নাম্বারটা বলছে প্রতিষ্ঠানটির নিট মুনাফার পরিমাণ কত। দেখো মোট মুনাফা তো আমরা পাইলাম,
মোট মুনাফা কিন্তু 50,000 টাকা, তাই না? তো এই 50,000 টাকার 30% প্রতিষ্ঠান ব্যয় হিসাবে মিঠায়। এই যে দেখো, এই 50,000 টাকা মধ্যে এটা তো আমাদের মোট মুনাফা, আর একটু আগে কিন্তু বলছিল প্রতিষ্ঠান 30% মোট মুনাফার 30% পরোক্ষ ব্যয় হিসাবে খরচ করে। তাহলে 50,000 টাকার 30% কত? 50,000 টাকার 30% হয়েছে 15,000 টাকা। তাহলে এই 15,000 টাকা হয়েছে তার জন্য পরিচালন ব্যয়, তাহলে তার জন্য নিট মুনাফা হয়েছে কত? 35,000 টাকা। তাহলে নিট মুনাফা হবে 35,000 টাকা। তাহলে নিট মুনাফা হবে 35,000 টাকা। দেখো বুঝতে পারছো কিনা? নিট মুনাফা হবে 35,000 টাকা। দেখো বুঝতে পারছো কিনা? নিট মুনাফা হবে 35,000 টাকা। এখন বলো বুঝতে পারছো কিনা? সবাই একটু বলবো বুঝতে পারছো কিনা? আসো, ক্লাসে আসো। যদি ক্লাসে থাকো তাহলে একটু বলবো বুঝতে পারছো। এটা বলে বুঝে নাই না? হাই রে আল্লাহ, এটা বলে বুঝে নাই, আর কি বলবো বলো? এই যে দেখেন কোশ্চেনটা, মোট মুনাফার 30% দিয়ে যাবতীয় পরোক্ষ খরচ মিটিয়ে থাকে। তাহলে আপনার মোট মুনাফা কত বাইর হইল? একটু আগে না আপনি বাইর করলেন মোট মুনাফা 50,000 টাকা। কিভাবে? এই যে দেখেন, আপনি বিক্রি করছেন 3 লাখ, আর বিক্রিত পণ্যের ব্যয় হয়েছিল কত? 2,50,000। এই 3 লাখ থেকে 2,50,000 বাদ দিলে তো 50,000 থাকে। এটাই তো আমাদের জন্য কি? মোট মুনাফা। এবার মোট মুনাফার 30% আপনি ব্যয় করেন, তাহলে মোট মুনাফার 30% মানে কত? 15,000 টাকা। তাহলে এটা হচ্ছে মোট মুনাফা, আর এটা হচ্ছে পরিচালন ব্যয়। এই 15,000 টাকা হচ্ছে কি? পরিচালন ব্যয়। বলে স্যার কোথায় বলছে? এই যে দেখেন, এই যে পরোক্ষ ব্যয়, এই যে পরোক্ষ খরচ মানে পরিচালন ব্যয়। তাহলে 50,000 থেকে পরিচালন ব্যয়ের টাকাটা বাদ দেন, 50 থেকে আপনি বাদ দেন 15, তাহলে থাকবে কত? 35। এখন বলেন বুঝতে পারছেন কিনা? এখন বলেন বুঝতে পারছেন কিনা? এখন কি বুঝতে পারছেন? এখন সবাই একটু কমেন্ট করবেন। এই যে সূত্রটা কি ছিল? নিট লাভের সূত্র, মোট লাভ মাইনাস পরিচালন ব্যয়। আচ্ছা, মোট লাভ কত আসছে আমাদের? 50। পরিচালন ব্যয় হচ্ছে মোট লাভের 30%। এই যে মোট লাভ 50, তার 30%। তাহলে এই যে 50, 15, 35। তারপরে অনেকে বলবে স্যার বুঝি নাই, স্যার এই না, স্যার সেই না। ভাই মনোযোগ থাকতে হবে তোরে ভাই, মনোযোগ না থাকলে কি এটা আমার দোষ হবে? বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে মোট লাভ যোগ করলে কি পাওয়া যায়? বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে মোট লাভ যোগ করলে বিক্রয় পাওয়া যায়। কিভাবে? এই যে মোট লাভ বাইর করার সূত্র কি? এই যে দেখো, আমি তোমাদেরকে সূত্রের সাহায্যে শিখাই। মোট লাভ বাইর করার সূত্র হচ্ছে নিট বিক্রয়, নিট বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। তো এবার এই জায়গায় বলছে বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে মোট লাভ যোগ করলে কি পাওয়া যায়? বিক্রয়। কিভাবে বিক্রয় পাওয়া যায়? এই যে বিক্রয়টাকে এই পাশে নিয়ে আসো, সাইড চেঞ্জ করো, আর মোট লাভ ওই পাশে নিয়ে যাও, তাহলে তো হয়। নিচের কোনটি পরোক্ষ খরচ? নিচের কোনটি পরোক্ষ খরচ? এই যে দেখো, নিচের কোনটি পরোক্ষ খরচ? এই যে নিরীক্ষা, কারণ এই তিনটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, এই তিনটা খরচ হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে নিরীক্ষা খরচ হচ্ছে আমাদের জন্য পরোক্ষ খরচ। এই তিনটা আমাদের জন্য বিক্রিত পণ্যের ব্যয়, এই তিনটাই হচ্ছে আমাদের জন্য কি? বিক্রিত পণ্যের ব্যয়। কথা কি বুঝতে পারছো কিনা আমাকে একটু বলবা? ক্লিয়ার? এখন বলবে স্যার নিরীক্ষা খরচ কি? স্যার ডক চার্জ কি? পরে বলে স্যার আপনি কে? আপনার বাড়ি কই? আপনি কি পড়ান? একটু পরে বলবে যে স্যার আপনি কি পড়ান? এবার দেখেন, নিট ক্রয় নির্ণয়ের ক্ষেত্রে কি কি বাদ দিতে হয়। আমরা যখন নিট ক্রয় বাইর করতে চাই, এখন কি কি করতে হবে? এখন
আমি যদি নিট ক্রয় বাইর করার এই জায়গাটা একটু বুঝেন, নিট ক্রয় কিভাবে বাইর করতে হয়, এটা আমার ফরম্যাটটা এই যে এটার ভিতরে কিন্তু দেওয়া আছে, ফরম্যাট গুলো সবগুলো ফরম্যাটে বইয়ের ভিতরে দেওয়া আছে। এবার নিট ক্রয় বাইর করতে গেলে কি করতে হবে, ক্রয় বার্তা বাদ দিতে হবে, ক্রয় ফেরত বাদ দিতে হবে, ক্রয় পরিবহন কখনো বাদ দিবেন না। দেখেন নিট ক্রয় বাদ দিতে গেলে, নিট ক্রয় বাদ দিতে গেলে, বাইর করতে গেলে আমাকে যেটা করতে হয়, ক্রয় থেকে কি বাদ দিতে হয়, ক্রয় থেকে কি বাদ দিতে হয়, ক্রয় ফেরত বাদ দিতে হয়, ক্রয় বার্তা বাদ দিতে হয়, বিনামূল্যে পণ্য বিতরণ বাদ দিতে হয়, আগুনে বিনষ্ট পণ্য বাদ দিতে হয়, মালিক কর্তৃক পণ্য উত্তোলন বাদ দিতে হয়। এই যে দেখেন, আবার বলতেছি, নিট ক্রয় বাহির করতে গেলে ক্রয় থেকে কি বাদ যাবে, বাদের গুলো বলতেছি। ক্রয় ফেরত, যেটা ক্রয়ের পরিমাণকে কমিয়ে দেয় ওইটাই বাদ যায়, ক্রয় ফেরত, ক্রয় বার্তা, মালিক কর্তৃক পণ্য উত্তোলন, বিনামূল্যে পণ্য বিতরণ, আগুনে বিনষ্ট পণ্য, 5টা জিনিস বিয়োগ করতে হবে, 5টা জিনিস। বলেন এটার উত্তর কি হবে? দেখেন, দিগন্ত ট্রেডার্সের প্রারম্ভিক মজুত পণ্য 10,000 টাকা, পণ্য ক্রয় 1 লক্ষ টাকা, ক্রয় ফেরত 7,500, ক্রয়ের উপরে বার্তা 2,500, মজুরি 3,000, আবগারি শুল্ক 12,000, আবগারি মানে আমদানি শুল্ক, আমদানি শুল্ক, সমাপনী মজুত পণ্য 25,000 টাকা হলে বিক্রয় মূল্যের উপরে 25% লাভ করে, প্রতিষ্ঠানটি বিক্রয় মূল্যের উপরে 25% লাভ করে। ওকে ফাইন। বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ কত, এই জায়গায় বিক্রিত পণ্যের ব্যয় চাইছে। বিক্রিত পণ্যের ব্যয় বাইর করার সূত্র এই যে দেখেন, বিক্রিত পণ্যের ব্যয় বাইর করার সূত্র, প্রারম্ভিক মজুদ, তার সাথে আমি যোগ করব নিট ক্রয়, আমি তার সাথে যোগ করব মজুরি যদি থাকে, যোগ করব শুল্ক, বাদ দিব সমাপনী মজুদ। তাহলে এই যে দেখো, প্রারম্ভিক মজুদ পণ্য কত, 10,000, প্রারম্ভিক মজুদ পণ্য 10,000। এবার দেখো নিট ক্রয় কিভাবে বাইর করবা, ক্রয় 1 লক্ষ, ক্রয় ফেরত 7,500 বাদ যাবে এবং 2,500 বাদ যাবে, মোটমাট 10,000 বাদ যাবে। নিট ক্রয় হচ্ছে 90,000, নিট ক্রয় 90,000, তার সাথে যোগ হবে মজুরি 3,000, আবগারি শুল্ক 12,000, সমাপনী মজুদ কত 25,000। যোগ বিয়োগ করে বলেন কয় টাকা আসে, যোগ বিয়োগ করে বলেন কত আসে, 90 হলে 90। এই যে দেখেন, যোগ বিয়োগ করেন কত আসে বলেন, যোগ বিয়োগ করে দেখেন কত আসে। বুঝতে পারছেন কিনা বলেন, এটা বুঝতে পারছেন কিনা একটু বলবেন। লাভ তো পরে হবে, বুঝতে পারছেন এটা। এবার দেখেন এটা 38 নম্বর কোশ্চেনটা কি বলছে, আসেন আমরা 38 নম্বরে যাই। তাহলে মোট লাভের পরিমাণ কত দেখেন, এবার বলছে বিক্রয়ের উপরে লাভ করে 20%, বিক্রয়ের উপরে 20% লাভ করে। তাহলে আমরা তো বিক্রয় তো দেওয়া নাই, এই অঙ্কে তো বিক্রয় দেওয়া নাই ভাই, এই অঙ্কে তো বিক্রয় দেওয়া নাই। তাহলে কিভাবে বাইর করবেন, এই যে দেখেন এই অঙ্কে বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে, বিক্রিত পণ্যের ব্যয় কয় পার্সেন্ট, আরে কয় হাজার, 90,000। তো আমরা যদি বিক্রিত পণ্যের ব্যয়ের উপরে ধরি, এই জায়গায় দেখেন বিক্রয়ের উপরে লাভ করে কয় পার্সেন্ট, 20%, তাই না। এই যে 20% মানে কি 100, লাভ মানে প্লাস 20, তাহলে হবে কত 120। তাহলে এটা হচ্ছে লাভ, এই যে এটা হচ্ছে লাভ, আমরা লাভ বাহির করব, যেহেতু লাভ বাহির করব এই জন্য আমরা 20 দিয়ে গুণ দিব, 120 দিয়ে ভাগ করব। তাহলে কত আসে বলেন, 20 দিয়ে গুণ 120 দিয়ে ভাগ, 20 দিয়ে গুণ 120 দিয়ে ভাগ, বলেন কত আসে, বলেন বলেন, ক্যালকুলেশন করে বলেন কত আসে, 18,000। তাহলে এই 18,000 টাকা হচ্ছে আমার জন্য
একটা কয় 15 আর একটা কয় 18, কেমনটা লাগে বলো তো? ক্যালকুলেশন করতে পারে না। বুঝতে পারছেন? এটা ভুল তথ্য দেওয়া আছে এই জায়গায় 22,500। দেখেন এই জায়গায় 22,500, এটা ভুল। 15,000 টাকা হবে, কিন্তু এটা ভুল তথ্য দেওয়া আছে 22,500। এটা হয়তো বা টাইপিং মিস্টেক, কোনো ভুল আছে ভাই। এটা 22,500 ভুল। এবার এটা বলেন কি হবে? রেও মিলে ব্যাট সহ পণ্য ক্রয় 2,87,000 টাকা। ব্যাট সহ পণ্য ক্রয় করছি এবং ক্রয় ফেরত 7,000 টাকা বাদ দিয়ে নেন। ব্যাট ধরতে হবে একদম নিট ক্রয়ের উপরে, তাহলে 2,80,000 টাকা। এবার এটার উপর আমাকে ব্যাট ধরতে হবে, তাহলে 15 দিয়ে গুণ, 115 দিয়ে ভাগ। ব্যাটের হার উল্লেখ না থাকলে আমরা কত পার্সেন্ট ধরি? 15% ধরি। যেহেতু ব্যাট সহ বলছে, এই যে 15% না, এই যে পার্সেন্ট মানে 100, সহ মানে প্লাস 15, তার মানে 115 দিয়ে ভাগ করতে হবে আমাকে। তাহলে দেখেন কত আসে, কত আসে বলো? হয়েছে সবার? ওকে। আর বাকিগুলো ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে সমাধান করব। আজকে তাহলে আমরা এই পর্যন্তই রাখি নাকি? হ্যাঁ, তাহলে বাকিগুলো, বাকি যেই কয়টা আছে ইনশাল্লাহ আগামী ক্লাসে শেষ হয়ে যাবে আমাদের। রাজি আছেন? বাকিগুলো আমরা আগামী ক্লাসে শেষ করব, কেমন? নাই, কেউ কোনো সারা শব্দ নাই। ধন্যবাদ তাসনিম বিন হোসেন। ধন্যবাদ তাসনিম। অবশ্যই আমাদেরকে ভালো ফলাফল করার জন্য অবশ্যই আমাদের চেষ্টা করতে হবে। আমাদের চেষ্টা যদি না থাকে তাহলে আমরা ভালো ফলাফল করতে পারবো না। দেখেন, মেন জিনিসটা হচ্ছে নিজের কাছে। নিজে যদি আমি পরিশ্রম না করি তাহলে কিন্তু কখনোই কিন্তু সম্ভব না।
কখনোই ভালো রেজাল্ট আমার জন্য সম্ভব না। তাই আমাদেরকে যেটা করতে হবে, একটু বেশি পরিশ্রম করতে হবে। পরিশ্রম করে ইনশাল্লাহ দিন শেষে ভালো রেজাল্ট আসবে। তো আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা আরো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। আর যারা যেই বিষয়গুলোতে প্রবলেম, আমি বারবার বলতেছি, হ্যাঁ, আমি বারবার বলতে চাচ্ছি যে যেই বিষয়গুলো আমাদের হচ্ছে গিয়ে পড়তে হবে, আমি বারবার তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথম পত্রে কোনগুলো পড়বা, দ্বিতীয় পত্রে কোনগুলো পড়বা। প্রথম পত্র, প্রথম পত্র 1, 2, 3, 8 এই 4টা অধ্যায় আগে শেষ করবা। তারপরে হচ্ছে গিয়ে তোমরা 9 নম্বর অধ্যায়টা ধরবা। অথবা কেউ যদি এইভাবে পড়তে পারো, 1, 2, 4, 8 খ বিভাগের জন্য এই 4টা অধ্যায়, হয় এই 4টা অধ্যায়, না হয় এই 4টা অধ্যায় পড়বা। আর এই 9 নম্বর তো ক বিভাগ, এটা তো সবার জন্য বাধ্যতামূলক, এটা লাগবে। এইভাবে শেষ করো। আর সবচেয়ে বেশি 19 সালের বুটগুলো করবা, 21 সাল, 22, 23। তবে আমি বারবার বলতেছি 19 আগে শেষ করতে হবে। 19 আর 17, 19 আর 17 আগে বুট কোশ্চেন শেষ করতে হবে। 19 আর 17, 19 আর 17 শেষ করতে হবে। 19 আর 17 যাদের আর্থিক বিবরণীতে প্রবলেম আছে, তোমরা রেকর্ড ভিডিওগুলো একটু বেশি বেশি করে দেখো। আমি আবার করাবো, এমসিকিউ শেষ হোক, আমি আবার আর্থিক বিবরণী বুঝাই দিব। আমি আবার আর্থিক বিবরণী বুঝাই দিব, কোনো সমস্যা নেই। আমি আবার আর্থিক বিবরণী বুঝাই দিব তোমাদেরকে। বাট প্রথম পত্রে এটা এই অধ্যায়গুলো শেষ করো, দেন আমি দ্বিতীয় পত্র নিয়ে কথা বলবো। আচ্ছা, দ্বিতীয় পত্রটা বলে দিচ্ছি। দ্বিতীয় পত্রটা বলে দিচ্ছি, খেয়াল করো। দ্বিতীয় পত্রটা দেখো, এগুলো শেষ করো তুমি যেভাবে হোক। এই অধ্যায়গুলো শেষ করো। প্রত্যেকটার ক্লাস কিন্তু দেওয়া আছে। 2, 4, 6, 8 এই 4টা। আর পঞ্চম অধ্যায় ক বিভাগ, খ বিভাগে 4টা, 2, 4, 6, 8 আর ক বিভাগের জন্য 5। আর কোনো কিছুর প্রয়োজন নেই, আর কোনো কিছুর প্রয়োজন নাই, আর কোনো কিছুর প্রয়োজন নাই। আমি আবারও বললাম, আর কোনো কিছুর প্রয়োজন নাই। এর বাইরে কোনো কিছু জানারও দরকার নাই, ঘাটাঘাটির দরকার নেই, বেশি বার্গেটিং এর দরকার না, বেশি বুঝার চেষ্টা করো না। আর যদি বুঝার ইচ্ছা হয় তাহলে বুঝতে পারো তুমি, তোমার ইচ্ছা। বেশি বুঝলে বুঝবা, এটা তোমার ইচ্ছা, তোমার ব্যক্তিগত ব্যাপার এটা। এই বিষয়ে আমি কিচ্ছু বলবো না। তোমার ইচ্ছা হইলে বুঝো, না হইলে নাই। আর যদি মনে হয় না এতটুকু পর্যন্ত সীমাবদ্ধ থাকবো, ওকে ফাইন, সীমাবদ্ধ থাকো। যেভাবে বলছি 17 আর 19 আগে শেষ করো। আর কোনো কিছুর প্রয়োজন নেই, বললাম তো। বই অর্ডার করছো, পাও নাই, তুমি পেজে মেসেজ দাও, তোমার ঠিকানাটা যেটা দিয়েছিলে সেটা দাও, আর নাম্বারটা, তাহলে নাম্বারে ট্র্যাক করে দেখবো যে বইটা কোথায় আছে। আমরা যে আমার বইয়ে যে এমসিকিউ গুলো আছে এগুলো কমপ্লিট করলে ইনশাল্লাহ আশা করি 30টার মধ্যে থেকে 22টা কমন, 20টা কমন ইনশাল্লাহ। 100% আমি তো বলবো না ভাই। জি হবে, এমসিকিউ হবে। আর আমার বেসিক যে লেখাগুলো আছে, বেসিক লেখা থেকে তো আরো 10 থেকে 12টা আসবে। বেসিক লেখাগুলোই তো তুমি শেষ করো আগে। বই সম্পর্কে জানো না? এই বইটা, এই যে এইটা, এই বইটার মূল্য 360 টাকা। বেসিক অ্যাকাউন্টিং বইটা, এই বইটার মূল্য 360 টাকা। এই বইটার মূল্য হচ্ছে 360 টাকা, কুরিয়ার চার্জ সহ। এই নাম্বারে টাকাটা সেন্ড মানি করবেন। সেন্ড মানি করে আপনার নাম, আপনার নিকটস্থ কুরিয়ারের ঠিকানা, তারপরে হচ্ছে গিয়ে আপনার ফোন নাম্বার দিয়ে আমাদেরকে পেজে মেসেজ দেন, আপনার ঠিকানা আমরা বইটায় পাঠিয়ে দিব। হ্যাঁ, আর বইটার ভিতরে যাবতীয় যেই জায়গায় একটু মিস্টেক থাকবে, যেই জায়গায় কোনো কিছু ভুল তথ্য থাকে, যেমন একটু আগে একটা ভুল তথ্য পাইছি আমরা, এটাকে তোমরা মার্ক করে রাখবা, পরে ওইগুলো আমাদেরকে পাঠিবা, আমরা এগুলোকে সংশোধন করে নিব ইনশাল্লাহ। হ্যাঁ, ইনশাল্লাহ দিন শেষে ভালো কিছু হবে। তোমরা যতটুকু আগায় আসো, অন্যান্য জায়গার মানুষ ততটুকু আগায় নাই। তুমি খোঁজখবর নিতে পারো। আমি তো বললাম তোমরা যতটুকু আগায় আসো, অন্য কেউ ততটুকু আগায় নাই। আশা করি তোমাদের দ্বারা অনেক বেশি ভালো রেজাল্ট হবে ইনশাল্লাহ। তুমি লেগে থাকো শেষ বিন্দু পর্যন্ত, এবং এইভাবে লেগে থাকো। ইনশাল্লাহ এইচএসসির পরে এডমিশনও তোমাদেরকে আমরা সার্ভিস দিব, এবং আমাদের ঈদের পর থেকে আমাদের প্রি এডমিশনের ক্লাস শুরু হয়ে যাবে। সপ্তাহে 2টা করে প্রি এডমিশনের ক্লাস থাকবে। কেমন? যারা অর্ডার দিবে এখনই দিয়ে দাও। যারা অর্ডার দিবা, তোমাদের থানায়, প্রত্যেকটা থানায় কিন্তু কুরিয়ার আছে, সুন্দরবন কুরিয়ার আছে।
প্রত্যেকটা থানায়, যার যার এলাকার প্রত্যেকটা থানায় সুন্দরবন কুরিয়ার সার্ভিস আছে। প্রত্যেকটা থানায় সুন্দরবন কুরিয়ার সার্ভিস আছে। কেমন, এটা নিয়ে টেনশন করার দরকার নেই। তুমি এই নাম্বারে টাকাটা পাঠিয়ে তোমার কুরিয়ার সার্ভিসের ঠিকানা, মানে তোমার থানায় বললে চলে যাবে বইটা, তখন তোমার থানার ভিতরে যে জায়গায় কুরিয়ার সার্ভিস আছে ওই জায়গা থেকে বইটা নিয়ে আসলে হবে, আর কিচ্ছু লাগবে না। ওকে, আজকে এ পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।